তো এই ভিডিওতে আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। আমরা এখানে জাস্ট হচ্ছে এই চ্যাপ্টারের জন্য ম্যাথ করার জন্য যতটুকু লাগে, এই চ্যাপ্টারে কয়েকটা ম্যাথ আছে, কয়েক টাইপের ম্যাথ আছে ক্যালকুলাস নিয়ে, ওইটার জন্য যতটুকু লাগে এতটুকু আলোচনা করব আর এটার জাস্ট ডেফিনিশনটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা জানি যে বা তোমরা জানবা যে ক্যালকুলাসের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি ব্যবকলন বা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে সমাকলন বা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো এখন প্রথমটা কি, ব্যবকলন, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, এটা আসলে কি? তো ধরো তুমি বাসে করে যাচ্ছ, তো তখন তোমার বন্ধু তোমাকে ফোন দিল, ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে বাস কত বেগে যাচ্ছে এটা বের করো। ঠিক আছে, তো তুমি তখন তুমি কি করবা? তুমি জানো যে বেগ ইকুয়ালস টু কি, বলো? বেগ ইকুয়ালস টু সরণের পরিবর্তন ডিভাইড বাই কি, সময়ের পরিবর্তন, নাকি? তো তুমি তো জানো এটা। তো তুমি এখন কি করবা? তুমি একটা ঘড়ি নিবা। তো ঘড়িতে করে তুমি তুমি সময়টা মাপবা, আর ধরো হচ্ছে সরণটা কোনোভাবে মাপবা। ঠিক আছে, তো তুমি ধরো মাপলা, মেপে তোমার ধরো এরকম একটা চার্ট আসলো যে 0 সেকেন্ডে তোমার সরণ ছিল 0 মিটার, 1 সেকেন্ডে 2 মিটার, এভাবে এভাবে 12 সেকেন্ডে 50 মিটার। তো তুমি এখান থেকে এখন তুমি কি চাচ্ছ? তুমি বেগটা বের করতে চাচ্ছ, ঠিক তো? তো কেমনে বের করবা? তো ধরো এখানে টোটাল আমাদের সরণ কত বলো? 50, ঠিক তো? 0 থেকে 50। টোটাল সময় কত বলো? 12, নাকি? তো 50 আর এখানে কত? 12। তো আমরা যদি এখানে সরণের পরিবর্তনটা কি বলো? 50 আর সময় কত? 12। এখান থেকে যদি আমরা বের করি, আমাদের কত আসবে? তো এখান থেকে বের করলাম, ধরো আমাদের আসছে কিছু একটা আসলো, ধরো এখানে। তো এইটাই কি আমাদের সেই বেগটা, ঠিক না? সামথিং, ধরো এখানে বক্স আসছে, এটা এত মিটার পার সেকেন্ড। তো সরণটা বের হয়ে গেল। তো এখন এখানে খেয়াল করো যে সরি, বেগটা বের হয়ে গেল, মিটার এত মিটার সামথিং মিটার পার সেকেন্ড, বেগটা বের হয়ে গেল। তো এখন এখানে খেয়াল করো যে আমাদের তো যে বেগটা বের হইলো, এটা আমাদের কি বেগ আসলো? এটা তো গড় বেগ, নাকি? গড় বেগ আসলো। কিন্তু তোমার বন্ধু যদি তোমাকে বলে যে না, তোমার ঠিক এই মুহূর্তে বেগ কত এটা বের করতে, ঠিক আছে, গড় বেগ না, ঠিক এই মুহূর্তে বেগ কত বের করে, তখন তো তুমি এত বড় মানে এই যে টোটালটা থেকে টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করতে পারবে না, ঠিক না? তখন তোমার কি করতে হবে? তখন তুমি যতটা কম ব্যবধানে চিন্তা করতে পারো, ঠিক না? সময় কম সময়ের মধ্যে কম সময় চিন্তা করবো। ধরো তুমি চিন্তা করলে যাচ্ছে, ঠিক আছে, আমি 5 সেকেন্ড, আমি 6 সেকেন্ড হিসাব করি, হ্যাঁ? তুমি চিন্তা করলে যে ঠিক আছে, আমি 6 সেকেন্ড হিসাব করবো। ওকে, এই 6 সেকেন্ডে এখানে হিসাব করব। তো এখানে 6 সেকেন্ডে যখন হিসাব করবা, তখন খেয়াল করো এখানে কত আসছে আমাদের? সরণটা কত? 20, 0 থেকে 20, নাকি? আমি যদি 6 সেকেন্ডের জন্য হিসাব করি, তো সরণটা আসছে কত? 0 থেকে 20, মানে 20 উপরে। আর সময়টা কত? 6। তাহলে এটা একটা আসলো, ঠিক না? এখানে সামথিং আসলো, ধরো এটা কত আসছে? এটা আসছে তোমার 3.66, সরি, 3.33 মিটার পার সেকেন্ড। তো এখানেও খেয়াল করি, এখানেও তো গ্যাপটা কত? 6 সেকেন্ড, ঠিক তো? তো 6 সেকেন্ডে আসলো, তো এটাও তো আসলে একটা গড়বেগই বের হইলো, ঠিক না? 6 সেকেন্ডের গড়বেগ বের হইলো, এটা তো তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি? ঠিক এই মুহূর্তে বেগ কত, ওটা তো আর বের হচ্ছে না। তা আমি যদি এখন যদি গ্যাপটা আরো কম নিতাম, ধরো আমি গ্যাপটা নিলাম 6 সেকেন্ড, ধরো আমি গ্যাপটা নিলাম আহ 2 সেকেন্ড নিলাম, হ্যাঁ? তো 2 সেকেন্ড গ্যাপ নিলে কত হইতো দেখো? 2 সেকেন্ড গ্যাপ নিলে আসতো এখানে আমাদের কত? ধরো আমি এখান থেকে যে কোনো 2 সেকেন্ড নিই, ধরো আমি নিচ্ছি যে এখান থেকে এখান পর্যন্ত, ধরো এই 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর্যন্ত আমি এই গ্যাপটা নিচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে কত বলো তো? আমার 5 সেকেন্ডের সময় কত ছিল? 16, আর 7 সেকেন্ডে কত ছিল? 25, ঠিক? তাহলে 25 মাইনাস 16 যদি আমি 2 সেকেন্ডের গ্যাপের জন্য নিই, দেখি কত আসে আমাদের? 25 মাইনাস 16 ডিভাইড বাই কত? 7 মাইনাস 5, কত আসতেছে এখানে? 9/2, এরকম কিছু একটা আসতেছে, ঠিক না? তো দেখো আমাদের আমি গ্যাপটা কমাইলাম, তার মানে আমাদের এটা আরেকটু তাৎক্ষণিকের কাছাকাছি গেল, নাকি? আমি যদি গ্যাপটা আরো কম নিতাম, ধর আমি 1 সেকেন্ডের জন্য যদি নিতাম,
তখন কি হইতো? তখন এটা আরো কাছাকাছি যেত নাকি? তো যদি আমরা এখন সময়টা যত আমি কমাবো তত কি আমার বেগটা কি তাৎক্ষণিক বেগটা আমার আরো কি একুরেট আসবে, ঠিক তো? আমার আরো নির্ভুল আসবে, ঠিক না? তো সময়ের ব্যবধান যদি আমি আরো কমাইতে পারি, যে ধরো 0.1 সেকেন্ড নিতে পারি বা 0.01 সেকেন্ড নিতে পারি, আমি যত সময়ের ব্যবধান কমাবো আমাদের বেগ তাৎক্ষণিক বেগটা কি তত একুরেট হবে নাকি? তো এখানে দেখো যে তো আমরা একুরেট করার জন্য কি করব? আমার এখানে সময়ের ব্যবধানটা কমাইতে হবে, ঠিক তো? আমি যত কম ক্ষুদ্র সময় নিব তত আমাদের বেগটা তাৎক্ষণিক বেগটা তত নির্ভুল আসবে, ঠিক না? যেহেতু তোমার বন্ধু তোমাকে বলছে যে ঠিক এই মুহূর্তে বেগ কত, তো এটাকে একটা নোটেশন দিয়ে লেখে যে লিমিট, যদি আমাদের এখন সময়ের ব্যবধান যদি কমতে কমতে, দেখো আমরা কমাচ্ছিলাম, যে প্রথমে আমরা শুরু 0.1 দিছি, 0.001 দিই, তো যদি আমরা এইভাবে কমাইতে থাকি, ঠিক আছে, আমরা যত ছোট করব তত আমাদের অ্যাকুরেট হবে, ঠিক না? তো এটা দেখো আস্তে আস্তে শূন্যের দিকে আগাচ্ছে। তো যদি সময়ের ব্যবধানটা শূন্যের দিকে আগায় বা শূন্যের অনেক কাছাকাছি হয়, তো তখন কি হবে? তখন আমরা বলতে পারি ঠিক আছে এখন তাইলে এটা তাৎক্ষণিক, ঠিক তো? তার মানে লিমিট, এই যে ডেল টি যেটা আসছে এটা যদি টেন্স টু জিরো হয়, জিরো টেন্স টু জিরো মানে কি? টেন্স টু জিরো মানে শূন্যের যত কাছে যাওয়া যায় কিন্তু শূন্য হবে না। কত কাছে? ধরে একজন বললো যে শূন্যের কাছে হচ্ছে এই যে 0. এখানে এই যে 20টা জিরো, তারপর এটা কাছে। তো আরেকজন বলবে না না না, তো শূন্য, আমি তো শূন্যের আরো কাছে যেতে পারবো। কত কাছে? এই যে এখানে 40টা জিরো ওয়ান, ঠিক তো? তো তুমি চাইলে এভাবে যেতেই পারবা যত কাছে যাওয়া সম্ভব, ঠিক আছে? তবে শূন্য হওয়া যাবে না। তো যখন এরকম হবে, সময়ের ব্যবধানটা যখন আমি যদি কোনোভাবে অনেক ক্ষুদ্র সময়ের জন্য নিতে পারি, যেখানে যেটা টেন্স টু জিরো, তো তখন হচ্ছে আমাদের বেগটা কি আসবে? শতভাগ নিখুঁত, আমাদের বেগটা কি আসবে? নিখুঁত আসবে, ঠিক তো? তো এখন তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তাৎক্ষণিক বেগ। এটাকে বলতে পারি তাৎক্ষণিক বেগ। এই যে এই পুরা জিনিসটা, লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল এস বাই ডেল টি, এইটাকেই সংক্ষেপে লেখে ডি ডিটি অফ এস। এটা মানে কি? দেখো এখানে আমাদের পরিবর্তন হচ্ছে সরণের, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, ঠিক তো? তো আমরা এখানে কি লিখতে পারি? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, ঠিক আছে, বা টি এর সাপেক্ষে এস এর পরিবর্তন, এটাই তো। তো এখানে তো যখন আমাদের সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হবে, তখন এই সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তনের হার, এটাকে কি বলে? তাৎক্ষণিক বেগ বলে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তনের হার, সেটাকে সেই হারটাই তো বেগ, ঠিক না? ওটাকে কি বলে? তাৎক্ষণিক বেগ বলে। তো তো এখন এই যে এই চিহ্নটা যে লিখলাম, এটা মানে কি? বা এটাকে তোমরা এটাকে এভাবে লেখে ডি ডিটি অফ এস। এটাকে এভাবে লেখে, এটা মানে কি? দেখো, এটা মানে হচ্ছে নিচেরটার সাপেক্ষে, নিচে কি সময়, তাহলে সময়ের সাপেক্ষে এই যে এটা এর সাপেক্ষে এর পরিবর্তন, এই টি এর সাপেক্ষে মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন যখন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। দেখো এখানে কিন্তু আমি এটাই লিখছি, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন যখন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। এই যে আমরা কাজটা করলাম, এইটাকেই বলে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, ব্যবকলন বা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। তাহলে এই ব্যবকরণ বা অন্তরীকরণ ডিফারেন্স জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের একটা পরিবর্তনশীল রাশি। দেখো এখানে আমাদের কি পরিবর্তন, এস তো পরিবর্তন হচ্ছে, ঠিক তো? সরণ কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। তো আমাদের পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার বের করতেছি, ঠিক না? পরিবর্তনশীল রাশির, বা আমরা আরো যদি ইয়াতে বলি যে পরিবর্তনশীল রাশির তাৎক্ষণিক পরিবর্তনের হার বের করতেছি। তো ব্যবকলন, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা কি বের করতে পারবো? আমরা কোনো পরিবর্তনশীল রাশির তাৎক্ষণিক পরিবর্তনের হার বের করতে পারবো। ধরো কথার কথা, আমি যদি এটা এমন লিখি যে ডি ডি এক্স অফ ওয়াই, এটা মানে কি? এটা মানে আমরা বলতে পারি যে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে সরি এক্স এর সাপেক্ষে কার পরিবর্তন বের করতেছি? আমরা ওয়াই এর পরিবর্তন, নাকি? ওয়াই এর পরিবর্তন বের করতেছি যখন যখন আমাদের এই যে এখানে যে ইয়াটা এক্স যেটা, এর যে পরিবর্তন, এইটা খুব কম। কত কম? শূন্যের কাছাকাছি। তো এটাকে তো আমরা এটাকে আমরা আসলে প্রথমে কেমনে লিখি দেখো,
আমি এটাকে আমরা লিখি প্রথমে এটাকে এইভাবে লিখি যে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল এক্স, লিমিট ডেল এক্স টেন্স টু 0 মানে কি, এই যে ডেল এক্সটা বা এক্স এর পরিবর্তনটা শূন্যের কাছাকাছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ঠিক আছে, এইটাকে সংক্ষেপে পুরাটাকেই সংক্ষেপে লেখে ডি ডিএক্স অফ ওয়াই। দেখো এটা কিন্তু ভাগ না, ঠিক আছে, তোমরা ডি ওয়াই বাই ডিএক্স এভাবে পড়বে না। এই যে ডি ডিএক্স এটা একটা অপারেটর, ডি ডিএক্স একটা অপারেটর, এটা বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার। এক্স এর সাপেক্ষে যদি বলে ডি ডি ওয়াই তো আমরা বলবো ওয়াই এর সাপেক্ষে, যদি বলে ডি ডিটি তো আমরা টি এর সাপেক্ষে, তো নিচে যেটা থাকবে ওইটার সাপেক্ষে এই যে উপরে যা দিচ্ছি এর পরিবর্তনের হার। ওকে, ঠিক আছে। তাহলে যখন পরিবর্তনের হার ডেল্টা এক্স, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমরা সংক্ষেপে লিখি ডি ডিএক্স অফ ওয়াই। এটাকে পড়বা কিভাবে তোমরা, এইভাবে ডি, এটাকে পড়ার নিয়ম হচ্ছে এখানে এখানে কিন্তু ভাগ করি নাই আমরা, এটাকে এইভাবে পড়বা ডি ডিএক্স অফ ওয়াই। ওকে, ডি ডিএক্স অফ ওয়াই, এটারে কি পড়বা ডি ডিএক্স। আচ্ছা এখানে ধরো কিছু একটা আছে, ধরো এ, এটারে পড়বা কি ডি ডিএক্স অফ এ, ধরো এখানে আছে বি, এটা ডি ডি ওয়াই অফ বি, ধরো এখানে আছে কথার কথা এখানে আছে এস, ডি ডি টি অফ এস। ওকে, তো আমি এখন তাহলে এখানে লিখে ফেলি। তো তোমরা বলতে পারো যে ব্যবকলন বন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের কাজটা কি, কোনো পরিবর্তনশীল রাশির তাৎক্ষণিক পরিবর্তনের হারটা নির্ণয় করা। ওকে, তাহলে এখন আমরা দেখি সমাকলন বা যোগজীকরণের কাজটা কি। তো এখানে খেয়াল করো আমি 3টা গ্রাফ আঁকছি। তো এখানে কি প্রথমটা হচ্ছে সমবেগ গ্রাফ, দেখো যত সময় আগাচ্ছে বেগ বাড়তেছে না কমতেছে না, বেগ যা ছিল তাই আছে, তাই এটা সমবেগ। আর এখানে খেয়াল করো এটা অসমবেগ, তবে সমতরণ। কেন অসমবেগ, কারণ দেখো এখানে বেগটা বাড়তেছে তো বেগটা সমান নাই, তাই এটা অসমবেগ। আর সমতরণ কেন বলছি, দেখো বেগ যে বাড়তেছে, বেগ বাড়ার হারটা কিন্তু সমান, ঠিক না, বেগ এই যে এটা যদি সরল লেখা, বেগ বাড়ার হারটা সমান, তো সমান হারে বেগ বাড়তেছে মানে কি ত্বরণটা ধ্রুবক মানে সমতরণ। আচ্ছা, আর এখানে হচ্ছে অসমবেগ আবার অসমতরণ, কারণ দেখো এখানে বেগটা মানে এটা হয়তো তোমরা বুঝতে একটু কষ্ট হবে, তবে দেখো এখানে এখানে আমাদের ত্বরণটা হচ্ছে বেশি, সো এখানে এখানে ত্বরণটা বেশি, এখানে ত্বরণটা কম, ঠিক আছে। তো এখানে বেগ, এখানে ত্বরণটা আমাদের সমান না, এখানে তাই অসমবেগ অসমতরণ। আচ্ছা, তো এখানে এই ছবিগুলোতে খেয়াল করো, আমি প্রথম ছবিতে আসি। আমি যদি এখান থেকে সরণ বের করতে চাই, সরণ, আমাদের সরণ s ইকুয়াল টু কি বলো, ভিটি, ঠিক তো, s ইকুয়ালস টু বিটি। তো এখন এখান থেকে যদি আমি সরণ বের করতে চাই, একটা জিনিস খেয়াল করো যে আমি ধরো এতটুকু পর্যন্ত টোটাল সরণটা বের করতে যাচ্ছি, ঠিক তো। তো এই যে ভিটা কি, ভি হচ্ছে আমাদের এ অংশটা, ঠিক তো, আর টি হচ্ছে আমাদের এ অংশটা, এই অংশটা টি। তাহলে এখান থেকে দেখো আমি যদি একটা আয়ত আঁকি, আমি একটা আয়ত আঁকলাম, তাহলে ভিটিটা কি বলতো, এই টি হচ্ছে এর দৈর্ঘ্য, টি হচ্ছে আয়তের দৈর্ঘ্য, আর বি হচ্ছে কি আয়তের প্রস্থ, ঠিক। তো এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, ঠিক তো। তাহলে এই জিনিসটা আসলে কি, এটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না, আয়তের ক্ষেত্রফল না। তার মানে আমরা খেয়াল করো, আমরা যখন এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারবো, আমরা এটা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে মেপে আমি যদি এখানে বসাই দিই, মানে যেটা যেটা হবে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখছো এই যে ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের প্রস্থ, এখান থেকে বোঝা যাচ্ছে, আর টিটা কি, টিটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো আমি যখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বসাবো মানে কি ক্ষেত্রফল বের করবো এখান থেকে, এই ক্ষেত্রফলটাই কি হবে আমাদের সরণ, ঠিক। তো তো বি ভার্সেস টি গ্রাফে আমরা যখন ক্ষেত্রফল বের করতেছি তখন ক্ষেত্রফলটাই কি আমার সরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা তো সোজা ছিল, এটা আমাদের সমবেগ ছিল, তাই এটা আয়ত হয়ে গেছে। কিন্তু এই ছবিতে আসো, এই ছবিতে তো আর সমবেগ না, এটা অসমবেগ। তো এখানে এটা তো আর আয়ত হচ্ছে না, এটা কি হচ্ছে, যে আমি এখান থেকে যদি আঁকি, লম্ব আঁকি একটা এখান থেকে, দেখো এইটা কি ট্রাপিজিয়াম, ঠিক তো। আমরা যদি কোনোভাবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি কোনোভাবে বের করতে ফেলতে পারি, তো আমার কি এখান থেকে সরণ বের হয়ে যাবে, ঠিক। তো এটাও আমরা দেখো বের করতে পারবো। আমরা জানি যে যদি আমরা ধরি যে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটার এই অংশটাকে যদি আমি ধরি যে ধরলাম এটা হচ্ছে আমাদের ভি ওয়ান,
আর এটা হচ্ছে আমাদের কি V2। তো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে কি V1 প্লাস V2 ইন্টু কি বলো, ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব T। শেষ, এটা বের হয়ে গেল। তাহলে এটাই কি আমাদের, এখান থেকে এটাই কি আমাদের বেগ, সরি এটাই আমাদের সরণ। ওকে, এটা এখানে আমাদের সরণ কি ছিল, খুব সিম্পল, s ইকুয়ালস টু vt। ওকে, এখানে সরণ ছিল খুব সিম্পল, s ইকুয়ালস টু vt। বাট এখানে সরণটাই কি, এখানে সরণ হচ্ছে হাফ ইনটু যে এটা 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 এইভাবে। তো এখানে আমরা বের করছি আয়তক্ষেত্রের ফর্মুলা দিয়ে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি, আর এইখানে বের করছি আমরা ট্রাপিজিয়াম, নাকি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এই দুটো তো মোটামুটি হয়ে গেল। এখন এখানে কি করব? দেখো এখানে তো আয়তক্ষেত্র বানানো যাচ্ছে না, ট্রাপিজিয়াম বানানো যাচ্ছে না, ঠিক না? তো এটার মানে আমরা তো জানি, আমরা তো এতক্ষণ জেনে গেছি যে যখন আমরা বি ভার্সেস টি গ্রাফ আঁকবো, বি ভার্সেস টি গ্রাফ, এটা যদি আমি ক্ষেত্রফল বের করি, এই ক্ষেত্রফলে কি হবে আমাদের সরণ, ঠিক তো? এটা তো আমরা জেনে গেছি। তো এখন তো আমি এখান থেকে চাচ্ছি ক্ষেত্রফলটা বের করতে। তো এখানে ক্ষেত্রটা কেমন হবে দেখো, এখানে ক্ষেত্রটা হচ্ছে এমন, তো এটা তো আমরা আয়তের কাতরও ফেলতে পারতেছি না, ট্রাপিজিয়ামের কাতরও ফেলতে পারতেছি না, ঠিক না? তো আমরা কি করব এখন, এটা কেমনে বের করতে পারি? আমরা একটা কাজ করি, এটা তো যেহেতু আমরা এটাকে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে ফেলি, তো দেখো দেখো এখানে আমি এটাকে 6টা ভাগে ভাগ করলাম, ঠিক না? তো এখন যেহেতু আমি এটা ছোট করছি, তো খেয়াল করো আমরা কি এই যে এইটাকে, এই যে প্রতিটা ভাগকে এক একটা ট্রাপিজিয়াম ধরা যায় কিনা, হ্যাঁ, কাছাকাছি সময় পুরোপুরি হয়তো ট্রাপিজিয়াম হবে না, কিন্তু মোটামুটি কাছাকাছি ট্রাপিজিয়াম তো ধরা যায়, ঠিক তো? প্রতিটা ভাগকে দেখো, প্রতিটা ভাগকে কাছাকাছি ট্রাপিজিয়াম ধরা যায় তো। তো আমি এখন প্রতিটা ট্রাপিজিয়াম যদি আলাদা আলাদা বের করে ফেলি, ধরো আমাদের এই কথার কথা এখানে, আর এখানে প্রতিটা ভাগ কত, ধরো এটা হচ্ছে ডেল্টা টি, সমান সমান ভাগ, ঠিক আছে? প্রতিটা ভাগ হচ্ছে আমাদের ডেল্টা টি করে, এটাও ডেল্টা টি, 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 ঠিক আছে? প্রতিটা ভাগ ডেল্টা টি করে। তো এখানে আমাদের এই ট্রাপিজিয়ামটা কত, আমি যদি ধরি এটা হচ্ছে আমাদের টি জিরো, আর এটা হচ্ছে টি, সরি এটা হচ্ছে বি জিরো, এটা হচ্ছে ধরো ভি জিরো, এটা ভি ওয়ান। তাহলে প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে বলো? প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে, আমরা জানি হাফ ইন্টু ভি জিরো প্লাস ভি ওয়ান, ঠিক, ইন্টু কি ডেল্টা টি, প্রথম ট্রাপিজিয়ামের এটা। আমি যদি শেষ ট্রাপিজিয়ামটা বের করি, ধরো এটা আমাদের, এটা তো ভি ওয়ান, এটা ভি টু, এটা ভি থ্রি, ভি ফোর, এটা হচ্ছে ভি ফাইভ, এটা ভি সিক্স। তো আমি যদি আমি তো এটার ক্ষেত্রফল বের করলাম, ঠিক তো? এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটা, আমি এভাবে প্রত্যেকটার ক্ষেত্রফল বের করবো। ধরো আমি কথার কথা আমি শেষটার ক্ষেত্রফল বের করি, এটা বের করে তোমাদের দেখাই। এটা কি হবে বলো? এটা হবে হাফ ইন্টু, যে এটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু বি ফাইভ প্লাস বি সিক্স ইন্টু ডেল্টা টি। তো এভাবে কিন্তু আমি এখানে আমাদের যতগুলা ট্রাপিজিয়াম আছে প্রত্যেকটা ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? এই প্রথমটার ক্ষেত্রফল এ ওয়ান, এই যে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি, এটা ছিল আমাদের এ ওয়ান, আর এটা ছিল আমাদের কি 6 নাম্বারটা না, এটা হচ্ছে আমাদের এস সিক্স, এস সিক্স। তো এইভাবে যখন আমরা প্রতিটা বের করব, বের করে যোগ করব, তো তখন আমরা কি পেয়ে যাবো বলো? আমরা টোটাল ক্ষেত্রফলটা বের হয়ে পেয়ে যাব না? ওকে, তো টোটাল ক্ষেত্রফল পাইলাম আমরা। তো এখন খেয়াল করো যে এই ক্ষেত্রফলটা তো একুরেট হইল না, ঠিক না? কারণ এখানে দেখো প্রতিটাতে অল্প 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 করে বাদ যাচ্ছে, ঠিক না? প্রতিটাই অল্প অল্প করে বাদ যাচ্ছে। তো আমি যদি একুরেট চাই যে না আমি আরো একুরেট বের করবো, তখন আমি কি করবো? আমি তখন হচ্ছে এটাকে, আমি যদি এটাকে আরো ভাগ করি, ধরো 6টা না 12টা ভাগ করি, তখন কি হয় দেখি।
তো এখানে দেখো আমি 12টা ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের এই যে প্রতিটা প্রতিটা কিন্তু এখন আমাদের আরো একুরেট হচ্ছে না, ঠিক তো? তা আমি যদি 24টা ভাগ করতাম, ধর আমি কিন্তু আরো ভাগ করতেছি আমি, তো আমি যত বেশি ভাগ করব তত একুরেট হবে, ঠিক তো? আর তার মানে কি, আমরা যখন এই ছোট করতেছি, আমাদের এই যে ডেল্টা টি, এই ডেল্টা টিটা কিন্তু আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে। আগের মতো দেখো, ডেল্টা টিটা ছোট করতেছি। তো এইভাবে ছোট করতে করতে আমরা ডেল্টা টিকে যদি অনেক ছোট করে ফেলি, কত ছোট, টেন্স টু জিরো। যদি আমরা ডেল্টা টিকে টেন্স টু জিরো করে ফেলতে পারি, তো তখন কি হবে, তখন আমরা বলতে পারি যে যেহেতু টি, এই যে টিটা যখন ছোট হচ্ছে, ভাগ সংখ্যা বাড়তেছে, তখন আমাদের ট্রাপিজমের ক্ষেত্রফলটা একুরেট হচ্ছে নাকি? তো যদি টিটা যদি ছোট হয়ে টেন্স টু জিরো হয়ে যায়, তখন আমাদের কি ট্রাপিজমের ক্ষেত্রফল একদম একুরেট আসবে নাকি? তখন আবার ট্রাপিজমের ক্ষেত্রফল কি পুরোপুরি একুরেট আসবে, ঠিক না? পুরো একুরেট। তো এইটা আমরা তাহলে এখান থেকে কিভাবে দেখাইতে পারি? আমাদের এই যে নিখুঁত ভাবে যে বের করতেছি, এটা কিভাবে দেখাইতে পারি আমরা? তো এখানে কি করব আমরা, আমরা খুব ক্ষুদ্র একটা স্লাইস কেটে নিব, খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র একটা স্লাইস কেটে নিচ্ছি, যেটা অনেক চিকন। সরি, এই যে অনেক 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 ক্ষুদ্র একটা স্লাইস কেটে নিচ্ছি আমরা এখান থেকে। তো এইটা খেয়াল করো এটাতে। তো এই যে ক্ষুদ্র স্লাইসটা, এটাকে আমি ধরলাম ডিটি, এটা ডিটি। ডিটিটা মানে কি? ডিটি মানে হচ্ছে যেটা, এই যে আমরা মনে আছে দেখছিলাম যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, মানে এখানে এখানে ডিটিটা হচ্ছে খুবই ক্ষুদ্র, টেন্স টু জিরো, ঠিক আছে? মানে টেন্স টু জিরো মানে তো বুঝেছি খুবই ক্ষুদ্র। তো এটার জন্য খেয়াল করো, যে এটা যদি ক্ষুদ্র হয়ে যায়, তো এটাকে তখন আমরা ট্রাপিজিয়াম না, এটা কিন্তু আমরা তখন আয়তই বলতে পারি, ঠিক না? কারণ এটা তো অনেক ক্ষুদ্র, কত ক্ষুদ্র, শূন্যের কাছাকাছি। তো এটাকে আমরা আয়তের মতো বলতে পারি না? তো ধরলাম তাহলে এখানে তখন বেগটা কি বলতো, ভি। এখানে বেগটা ভি। তাহলে কি আসে দেখো, কি আসে, যে এটাকে তাহলে এই যে এই ছোট্ট অংশের ক্ষেত্রফলটা কি বলতে পারি আমরা, ভি ডিটি, নাকি ভি ডিটি। এটা কি আমাদের এই ছোট্ট অংশের ক্ষেত্রফলটা। ওকে, ডেল্টা ডি ডি এ, এটা হচ্ছে কি বি ডিটি। তো আমি যখন এটা বের করব, দেখো ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন হচ্ছে এভাবে ছোট্ট একটা অংশের ক্ষেত্রফল বের করে আমরা এই শুরু থেকে এই টি ওয়ান থেকে এই টি টু পর্যন্ত লিমিটের, মানে টি ওয়ান থেকে শুরু করে টি টু পর্যন্ত যখন আমরা এই যে ইন্টিগ্রেশনটা করে দিব, বা আমরা সমাকলন বা যোগজীকরণটা করে দিব, তখন আমাদের পুরাটা ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা কিভাবে করতেছে, মানে এটা আসলে কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে আমরা এই যে আমরা যে কি করলাম এখানে, আমরা প্রথমে আমরা 6টা ভাগে ভাগ করছিলাম, মনে আছে? তো আমাদের একটা ক্ষেত্রফল বের হয়েছিল একুরেট, মোটামুটি। তো আমরা কি করছি, আমরা চাচ্ছি এটাকে আরো একুরেট করার জন্য, তখন আমরা 12টা ভাগে ভাগ করছি, আরো একুরেট আসছে। যদি আরো একুরেট চাই, 50টা, 100, 200, 300, আমরা যত ভাগে ভাগ করবো এটাকে, ঠিক আছে, 6, 12, 50, এবার যত ভাগে ভাগ করবো ততটা একুরেট হবে, ঠিক না? তাহলে এখানে যদি আমার ভাগ সংখ্যা যদি ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে, যেহেতু এখানে এই টিটা যেহেতু শূন্যের কাছাকাছি, তাহলে মানে এখানে অসংখ্য অসীম সংখ্যক ভাগ আছে, ঠিক না? তো তখন আমরা বলতে পারি কি এটা পুরোপুরি অ্যাকুরেট আসছে, ঠিক না? তো এইটাই, এই যে এইটাকে আমরা লিখি, এই যে এখানে আমরা এই যে টি ওয়ান থেকে শুরু করে, টি ওয়ান থেকে শুরু করে টি টু পর্যন্ত এইভাবে ছোট ছোট করে যে ক্ষেত্রগুলো আছে, প্রতিটার ক্ষেত্রফল যোগ করে দিচ্ছি। ঠিক আছে? এটাকে তোমরা আরো অন্যভাবে দেখো। আমি যে এটা আসলে কি জিনিসটা আমি দেখাই। এই যে এই যে এটা তো আমরা বের করছি, ঠিক না? এটা যদি ধরো কথা কথা যদি V1 হইতো, তো তখন এটা কি লিখতে হবে? V1 dt, এভাবে লিখতে হবে V1 dt, নাকি? তারপরে আবার আসতো V2 dt, V3 dt, এভাবে যেতে 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 এক পর্যায়ে আসতো কি Vn dt, নাকি? এক পর্যায়ে আসতো কি Vn dt আসতো এরকম, ঠিক না? তো এগুলা সব আমরা মনে এগুলো আমরা কিভাবে সামেশন করতাম? তোমরা তো এরকম একটা চিহ্ন দেখছোই। দেখছো না? এই যে এই চিহ্ন দিয়ে কি আমরা সামেশন করি না? এই যে সবগুলা যদি আমি যোগ করে ফেলতাম, তাহলে কি আমরা এটার ক্ষেত্রফল বের হয়ে যেতাম, ঠিক না? তো কিন্তু এখানে তো আমরা, এখানে তো আমাদের সসীম সংখ্যক নাই, ঠিক না? এখানে তো অসীম সংখ্যক আছে। তো এইটা বের করার জন্য এটা হচ্ছে একটা নোটেশন, মানে ক্যালকুলাসের একটা নিয়ম।
এটা মানে হচ্ছে আমরা T1 থেকে শুরু করে T2 পর্যন্ত পুরাটাকে আমরা কি করব, এই যেভাবে এই যে আমরা যে অসীম সংখ্যক যে ছোট 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 ক্ষেত্র মানে ক্ষেত্র বানাইছিলাম প্রত্যেকটা যোগ করে দিব। ঠিক আছে? মানে এই এস যেটা ছিল আমাদের এস এস মানে তো সামেশন, এই এসটাকে লম্বা করে এই যে এমন বলে লেখা। তাহলে এইখানে কি আলোচনা করলাম, এখানে হচ্ছে কি করলাম দেখো, আমরা একটা পরিবর্তনশীল রাশি ছিল, তো আমরা কি করছি এটাকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা ভাবে ভাগ করে ফেলছি, প্রতিটা ভাগের জন্য প্রতিটা ছোট ছোট জন্য আমরা ক্ষেত্রফল বের করছি, তারপর সবগুলাকে একসাথে সামেশন করে দিচ্ছি। ঠিক আছে? তো যদি আমাদের সসীম সংখ্যক হইতো, মানে আমরা গুনতে পারতাছি 6 12 এরকম, তখন আমরা এরকম সামেশন দিতাম। ঠিক না? কিন্তু যে এখানে তো অসীম সংখ্যক, কেন অসীম? কারণ dt টেন্ডস টু 0, অসীম সংখ্যক ছোট 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 এই যে আয়তক্ষেত্র আছে এখানে, তো এই প্রতিটা এখানে আমরা তাহলে এই চিহ্ন দিব না, এখানে আমরা কি করব, ইন্টিগ্রেশনে যে বিশেষ চিহ্নটা আছে, এই যে s টাকে লম্বা করে লেখা হয়, s টাকে যে লম্বা করে এই যে এই চিহ্নটা দিব, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে, আর এখানে হচ্ছে শুরুর লিমিট, এটা হচ্ছে শেষের লিমিট, মানে এই যে T1 থেকে শুরু হবে T2 পর্যন্ত শেষ হবে, এখানে আমি পুরাটার কি করছি এভাবে মানে ক্ষেত্রফলটা বের করে ফেলছি। তো এইখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তনগুলা ছিল, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলা পরিবর্তনকে সাম আপ করে ফেললাম। ঠিক না? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এখানে সরণগুলাকে সাম আপ করে টোটাল সরণটা বের করে ফেললাম। কখন? যখন আমাদের পরিবর্তনশীল, দেখো যখন আমাদের সমবেগ ছিল তখন আমরা খুব সহজে বের করে ফেলতে পারতেছিলাম। ঠিক না? কিন্তু যদি অসমবেগ হয় তখন আমরা সহজে বের করতে পারতেছি না। তো তখনই আমাদের কি করতে হবে, সমাকলন বা ধ্রুবীকরণে আশ্রয় নিতে হবে।